আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রত্যয়। দায়িত্ব নিলেন নতুন মন্ত্রীরা, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স অব্যাহত রাখার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। বেতন বাড়ানোর দাবিতে সাভারে পোশাক কর্মীদের সড়ক অবরোধ, সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশতাধিক, মালিক পুলিশের আশ্বাসে রাজধানীর কালশির আন্দোলন স্থগিত। এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট কিমের আকস্মিক পদত্যাগ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। ধানমন্ডিতে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন তারা। আর সাভারে মন্ত্রিসভার সদস্যরা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নেবার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাথে নতুন মন্ত্রিসভার সদস্যরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে সেখানে রাখা বইয়ে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রেখে জনসভা নিশ্চিত করতে কাজ করার কথা বলেন। গত 2 মেয়াদে আমাদের যত সাফল্য আছে সেগুলোকে আরও সুসংহত করা এবং যেখানে যেখানে আমাদের আরও ভালো করবার আরও সুযোগ রয়েছে, যেখানে কিছু পরিবর্তন করবার প্রয়োজন রয়েছে, সেই কাজগুলোকে সেভাবে করব ইনশাআল্লাহ। আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করা, যেখানে ক্ষুধা দারিদ্র্য থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, কোনো অস্থিতিশীলতা থাকবে না। জনগণ যে জনরায়টা দিয়েছে সেটার অর্থ হচ্ছে ক্ষমতা নয় দায়িত্ব, এবং আমাদের সকলকে সেবকের মানসিকতা নিয়ে, শাসকের নয় সেবকের মানসিকতা নিয়ে যেন আমরা কাজ করি, সেই বিষয়টা তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমরা সকলেই সেভাবে করে কাজ করে যাব। এরপর সেখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। নতুন বছরের সবচেয়ে বড় চমক এবারে মন্ত্রিসভা। তবে প্রত্যাশার প্রাপ্তির সমন্বয় ঘটানো নতুন মন্ত্রীদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে তারা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সততার সাথে তারা কাজ করবেন, আর তাহলে সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করা সম্ভব হবে। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের অনেক সিনিয়র নেতার মন্ত্রিত্ব না পাওয়া প্রসঙ্গে বলেন, এর মাধ্যমে ক্ষমতার রূপান্তর ঘটেছে। মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, রিসাফল হবে। মন্ত্রিসভা তো একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলবে। প্রথমেই তো সব লোককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি, আগেও করা হয়নি। পরেই পর্যায়ক্রমে এটা সম্প্রসারণ হবে, রিসাফল হবে, এর মধ্য দিয়ে কেউ আসবে কেউ যাবেন, এটি স্বাভাবিক। আর এখানে আমরা জোট করেছি, তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। এবার নিয়ে মোট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে নবগঠিত মন্ত্রিসভার সদস্য হিসেবে মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। বিভিন্ন দপ্তর ও সংস্থার অভিনন্দন, শুভেচ্ছা এবং পরিচিতির মধ্য দিয়ে মূলত দিনটি কাটছে তাদের। এর মাঝে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান কেউ কেউ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিভাগীয় পর্যায়ে 100 শয্যার ক্যান্সার হাসপাতাল ও শিগগিরই 10,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এদিকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, আগামী 5 বছরে নিরাপদ খাদ্য নিশ্চিত ও কৃষিকে লাভজনক পেশা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।
বেতন ভাতা বাড়ানোর দাবিতে সাভারের হেমায়েতপুরে পোশাক কর্মীদের টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভকালে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এদিকে একই দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছে পোশাক কর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। সকালে হেমায়েতপুরে পদ্মার মোড় বাগবাড়ি এলাকায় পোশাক কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও কাঁদানে গ্যাস, জলকামান ও ফাঁকা গুলি ছোড়ে। তারপরও পরিস্থিতি উত্তপ্ত থাকায় লাঠিচার্জ করে প্রায় 3 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। হেমায়েতপুর সিংগাইল সড়কে কয়েক ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে। নতুন যেগুলা ওগুলানের বেতন বাড়াইছে, আর আমাদের বেতন যারা পুরাতন তাদের বেতন বাড়ায় নাই। 3টা অপারেটরের কাজ একটা অপারেটরকে দিয়ে করায়। তারপরে যদি 1 ঘন্টা 1 পিস প্রোডাকশন কম হয়, আমাদের বিভিন্ন স্যারদের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে কেন আমাদের দিয়ে এত কাজ করে আমাদের বেতন বাড়াবে না? আন্দোলন করতেই থাকবো, আমরা মানবো না যতক্ষণ আমাদের বেতন না বাড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ সড়কের নিয়ন্ত্রণ নিলেও ওই এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকরা সকাল থেকেই এখানে বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিল। আমরা তাদেরকে প্রতিটা গ্রুপে গ্রুপে দীর্ঘক্ষণ সময় ধরে বুঝিয়েছি, কিন্তু তারা আমাদের কথা না শুনে উল্টা রাস্তাগুলো অবরোধ করে রাখে এবং পুলিশের উপরে ব্যাপক ভিত্তিতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এদিকে একই দাবিতে সকালে রাজধানীর মিরপুরের কালশী উত্তরা জসিমউদ্দিন সড়ক অবরোধ করে পোশাক কর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুপুরে মালিকপক্ষের আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরে যায় গার্মেন্টস কর্মীরা। আমাদের দাবি, আমাদের সরকার যে আমাদের নির্ধারিত বেতন করে দিচ্ছে, আমাদের সেই অনুযায়ী সবার সমানভাবে বেতন দিতে হবে। আমাদের কোনো বেতন বাড়ানো হয়নি, আমাদের বেসিক কমানো হয়েছে। বেসিক কমানোর কারণে আমাদের ওভারটাইমের হার 8 টাকা বন্ধ কমে গেছে। গতকালও সাভার ও গাজীপুরে একই দাবিতে বিক্ষোভের সময় গার্মেন্টস কর্মীদের সাথে সংঘর্ষে 5 পুলিশ সহ অন্তত 34 জন আহত হয়। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা। আইন শৃঙ্খলা বাহিনী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয় সহিংসতা কম হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটওয়ারি। গতকাল রাজধানীর রাজারবাগে ইংরেজি নতুন বছর উপলক্ষে পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আপেল মাহমুদের রিপোর্ট। এ আয়োজন পুরাতনকে পেছনে ফেলে নতুনকে গ্রহণের, নতুন করে স্বপ্ন দেখার। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রাজারবাগে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করায় পুলিশের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানান পুলিশের মহাপরিদর্শক। এই নির্বাচনটিকে শান্তিপূর্ণ করার জন্য, সুষ্ঠু করার জন্য, সুন্দর করার জন্য যেভাবে নির্বাচন পূর্ব পরিবেশটিকে শান্তিপূর্ণ রেখেছিল, নির্বাচনের সময় শান্তিপূর্ণ রেখেছিল এবং নির্বাচন পরবর্তী এখন পর্যন্ত যে ধরনের সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, এটি কিন্তু প্রত্যেকটি সদস্যের মিলিত, আমি বলবো, প্রচেষ্টার যোগফল। সুষ্ঠুভাবে এ নির্বাচন শেষ করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলেও মন্তব্য করেন তিনি। 2001, 2008 অথবা 2014-তে যে সহিংসতা হয়েছে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তীতে, এটি একমাত্র নির্বাচন যে নির্বাচনে সবচেয়ে কম সহিংসতা হয়েছে, সবচেয়ে কম প্রাণহানি হয়েছে। অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করায় চ্যানেলটিকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন বাংলাদেশ পুলিশ প্রধান। দেশের বিখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ সহ বিভিন্ন শিল্পীরা মাতিয়ে রাখেন গোটা আয়োজনকে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। 6 বছরের দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। বিবিসি বলছে তার এই পদত্যাগ 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। 59 বছর বয়সী জিম ইয়ং কিমের 2022 সাল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। প্রথম মেয়াদে 5 বছর দায়িত্ব পালন শেষে 2017 সালে তিনি দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সংস্থাটি জানিয়েছে জিম ইয়ং কিম একটি কোম্পানিতে যোগ দেবেন। তিনি উন্নয়নশীল বিশ্বে অবকাঠামো খাতে বিনিয়োগকে গুরুত্ব দিয়েছেন। নতুন প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা সংস্থাটির অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির জন্য আরও 2টি অয়েল ট্যাঙ্কার নির্মাণের কার্যাদেশ পেয়েছে। সম্প্রতি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাখওয়াত হোসেন এবং আমিরাতের আল রশিদ শিপিং লিমিটেডের পক্ষে আহমেদ আল মারজুকি এ বিষয়ে এক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 6,500 মেট্রিক টন ধারণ ক্ষমতার এই ট্যাঙ্কারগুলো 109.65 মিটার দৈর্ঘ্য, 18 মিটার প্রস্থ এবং 8.40 মিটার গভীরতা সম্পন্ন হবে। ট্যাঙ্কার দুটি আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিতাস ফ্রান্সের তত্ত্বাবধানে নির্মিত হবে। দুবাইতে একটি টিসিএল জাহাজ রপ্তানির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আজ ডিএসইতে 22 টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। ন্যাশনাল টিউবস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং জিপিএইচ ইস্পাতের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিয়ে হিসেবে প্রেরণ করা হয়েছে। সমাপ্ত বছরের জন্য ন্যাশনাল টিউবস 10% বোনাস, ইন্ট্রাকো 5% নগদ ও 5% বোনাস এবং জিপিএইচ ইস্পাত 10% বোনাস লভ্যাংশ ঘোষণা করে, যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়। কোম্পানিগুলোর ঘোষিত বোনাস শেয়ার 6 ও 7 জানুয়ারি শেয়ার হোল্ডারদের বিয়ে হিসেবে পাঠানো হয়েছে। আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 27 ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল 87 টাকা 90 পয়সা। গতকাল 101 টাকা 50 পয়সায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। মাত্র 5 কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে 13 টাকা 60 পয়সা। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ ডিএসইতে 103 টাকা 30 পয়সা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছে। 2018 সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য 10% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ কারণে কোম্পানিটিকে এন থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। আগামীকাল থেকে পরিবর্তিত ক্যাটাগরিতে কোম্পানিটির কার্যক্রম শুরু হবে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে 30 দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না। অংশগ্রহণমূলক হলে নির্বাচন সুষ্ঠু হয় না বলে আবারও মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কথা বলেন তিনি। গত 3 জানুয়ারি নির্বাচন পরবর্তী ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মাহবুব তালুকদার বলেছিলেন, জাতিকে অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। তবে এই বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। সৌজন্য প্রকাশ করতে গিয়েই তিনি এই মন্তব্য করেছিলেন বলে জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন বলা হয়, আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। নির্বাচন গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আমি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কোনো কথা বলিনি। এখনও আমি সেই কথাই বলি। আমার অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গত 2 সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ।
সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার তীব্র শীত পড়েছে। গত 2 সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে, সাথে বইছে হিমেল হাওয়া। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে সব বয়সের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষেরা। ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে গোটা এলাকা। প্রচণ্ড ঠান্ডায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরই হচ্ছেন না। রাস্তার ধারে খড়কুটো জেলে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। গরম কাপড়ের দোকানে বেড়েছে বেচা কেনা। সকাল থেকে এমন শীত পড়ছে, আমার পেপার পাচ্ছি না ভাই, আর খুব কষ্ট হচ্ছে, হাত কেঁপে যাচ্ছে ভাই। সকালবেলা ফজরের নামাজের সময় থেকে এ পর্যন্ত কাঁপতে কাঁপতে বেড়াচ্ছি। এর আগে তো শীত পড়িনি, বেচা কিনা সেমন হয়নি। এই 3 দিন ধরে আমাদের বেচা কিনা খুব ভালো বেচা কিনা। যে পরিমাণ শীত পড়ছে সেই পরিমাণ শীত বস্ত্র বিতরণ হচ্ছে না, সরকারিভাবে হোক এবং বেসরকারিভাবে। চুয়াডাঙ্গায় গত 2 সপ্তাহ ধরে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। বর্তমানে চুয়াডাঙ্গার উপর দিয়ে হালকা বাতাস বা ঠান্ডা বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। চলতি মাসে 3টা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তার ভিতরে 2টা তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তীব্র ঠান্ডায় শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসবেন বিত্তবানেরা, এমন আশাবাদ ছিন্নমূল মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জানাবো মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে সস্ত্রীক বেজিং সফর করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। দুদেশের গণমাধ্যম বলছে এই সফর সম্পর্কে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় দফা সাক্ষাতের আগে চীনে পা রাখলেন কিম। এর আগে গত জুনে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন কিম। গত 1 বছরেরও কম সময়ে এই নিয়ে 4 বার চীন সফরে গেলেন উত্তর কোরিয়ার এই নেতা। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর সেতু দিয়ে চলছে মালবোঝাই ভারী যানবাহন। তদারকির অভাবে কোনো কাজে আসছে না এ নিষেধাজ্ঞা। তবে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর সেতুটি প্রায় 54 বছরের পুরনো। বর্তমানে সেতুটির অবস্থা নাজুক, তাই প্রাথমিকভাবে বেইলি ব্রিজ দিয়ে 5 টনের অধিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক বিভাগ। কিন্তু এই নিষেধাজ্ঞা মানছে না কেউ। সেতুর উপর দিয়ে প্রতিনিয়তই চলছে পাথর, রড, সিমেন্ট ও সবজি বোঝাই 20 থেকে 40 টনের মালবাহী ট্রাক। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সময়টা কম লাগে আর আমাদের বাজারে খুব দ্রুত পৌঁছাতে হয়, এই কারণে আমরা ঝুঁকিপূর্ণ জেনেও এই ব্রিজের উপর দিয়ে যাই। তো আমরা যেহেতু এখানে বসে থাকি, তো দেখি সেই সময় প্রচুর কাঁপে, এবং এই কাঁপার ফলে যে কোনো সময় এই ব্রিজটি যে কোনো সময় আপনার ভেঙে যেতে পারে। বিকল্প রাস্তা যেগুলো আছে, লোকাল রাস্তা শহরের, ওইগুলো তো আরও খারাপ। তাই আমাদের জোর দাবি ব্রিজটা নতুন করে করা হোক। জেলা প্রশাসক জানান, সেতুর উপর দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে পুলিশ বিভাগকে। এছাড়াও ট্রাক ও বাস মালিক গ্রুপের নেতাদেরও নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চালক মানছেন না, আমরা এটা আবারও ওই বাস ট্রাক মালিক সমিতির সাথে আলোচনা করব, চালকদেরকে সচেতন করব, পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করব। চলতি অর্থ বছরের মধ্যেই ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। ডিজাইন ইউনিট আছে ঢাকায়, সেখানে আমরা প্রেরণ করছি, এটা ডিজাইন প্রণয়ন হচ্ছে। তো আমরা আশা করতেছি যে এই ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই সেতুর প্রকল্প অন্তর্ভুক্ত করে ডিজাইন করে টেন্ডারের প্রক্রিয়া চলে যেতে পারবো, এবং এটার বাস্তবায়ন কাজ এই অর্থ বছরের মধ্যে শুরু করা সম্ভব হবে। সেতুটির নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই নির্দেশনা মেনে চলবে, এমন আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্র্যাক ব্যাংক এবং বিকাশ লিমিটেড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফারের সুবিধা দিতে চুক্তি করেছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম RF হোসেন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এই চুক্তিতে সই করেন। দুই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে এবং বিকাশের গ্রাহকরা
ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করতে পারবেন। শিগগিরই নতুন এই সুবিধা পাবেন গ্রাহকরা। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুপক্ষের এই চুক্তি সই হয়। পার্টেক্স খেলার খবর। মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের দেয়া 193 রানের টার্গেটে ব্যাট করছে খুলনা টাইটান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 1 রান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত ঢাকা হযরতুল্লাহর জাজাইয়ের ব্যাটিং তাণ্ডবে দারুণ সূচনা করে। বেশ কয়েকবার জীবন পেয়ে এই আফগানের ব্যাট থেকে আসে 36 বলে 57 রান, সাথে রনি তালুকদারের 18 বলে 28 আর কাইরন পোলার্ডের 16 বলে 22 রানের সুবাদে শেষ পর্যন্ত 6 উইকেটে 192 রান তোলে ঢাকা ডায়নামাইটস। খুলনার পক্ষে ডেভিড ওয়েসি আর পল স্টার্লিং দুটি করে উইকেট নেন। দুর্বল দল খেলানোর মাশুল দিয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়ল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুল। সোমবার তৃতীয় রাউন্ডের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে 2-1 গোলে হেরে যায় তারা। উলভসের মাঠে ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখলেও সালাহ মানে ফিরমিনোবিহীন অলরেডরা গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি, বরং 38 মিনিটে রাউল গিমিনেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 51 মিনিটে ডিভক ওরিজি 7বারের এফএ কাপ জয়ীদের সমতায় ফেরালেও 4 মিনিট পর রুবেন নেভেস আবারও তাদের হতাশায় ডোবান। 70 মিনিটে সালাহ আর ফিরমিনোকে মাঠে নামিয়েও কোনো ফল পাননি লিভারপুলের কোচ ইউর্গেন ক্লপ। প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পথে বেশ এগিয়ে থাকলেও এফএ কাপে এখন দর্শকের ভূমিকায় লিভারপুল। সংবাদ শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রত্যয়। দায়িত্ব নিলেন নতুন মন্ত্রীরা, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স অব্যাহত রাখার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। বেতন বাড়ানোর দাবিতে সাভারে পোশাক কর্মীদের সড়ক অবরোধ, সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশতাধিক। মালিক পুলিশের আশ্বাসে রাজধানীর কালশির আন্দোলন স্থগিত। এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট কিমের আকস্মিক পদত্যাগ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।